চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক নতুন সংযোজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেভ। একজন ব্যক্তির সৌন্দর্যের অনেকখানি নির্ভর করে তার সুন্দর হাসির উপর এবং সুন্দর হাসির অনেকখানি নির্ভরশীল একগুচ্ছ সুন্দর দাঁতের উপর। তবে দাঁত নিয়ে আমরা কতজনই বা সচেতন? একজন ব্যক্তির দাঁত এবং মুখে যে কোনো জটিলতা হলে তার জীবন হতে পারে দুর্বিষহ। দর্শক, আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত স্বনামধন্য ম্যাক্সিলোফেশিয়াল সার্জন অধ্যাপক ডাক্তার মতিউর রহমান মোল্লা, যিনি সাবেক ডিন ডেন্টাল অনুষদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিনিয়র কনসালটেন্ট এভার কেয়ার হসপিটাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। স্যার, আপনি তো একজন স্বনামধন্য ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, তো আপনার সময় চিকিৎসা পদ্ধতি এবং এই বর্তমান সময়ের চিকিৎসা পদ্ধতি, আপনি এই ব্যাপক যে পরিবর্তন এসেছে এটিতে কতটুকু স্যাটিসফাইড? ধন্যবাদ এই কোশ্চেনের জন্য। আমি যখন ভর্তি হয়েছিলাম সেই 70 দশকে, সেই সময় ডেন্টিস্ট্রি বলতে এই দেশে সত্যি করতে এমন কিছু ছিল না। আমার নিজের চোখে দেখা যে বেদিনে এসে বাসায় এসে একটা পাতার মধ্যে কীট বা পোকা বের করে দিত, বলতে যে পোকা চলে গেছে, ব্যথা চলে যাবে। অথবা এমন দেখছি রাস্তার ধারে ধারে কোয়াক কিছু ছেলেপেলেরা দাঁত তুলছে, খুব সহজে ভালো তুলতে পারে, এটা সত্যি কথায়। কিন্তু তারা জানে যে এখান থেকে কত রকম বিভিন্ন রকম ক্রস ইনফেকশন হয়ে ভয়াবহ রোগ, হেপাটাইটিস থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। সেই দিনের কথা চিন্তা করলে এখন এই 2023 সালে ব্যাপক পরিবর্তন মনে করি। যদিও আরও আমাদের উন্নতি করতে হবে, কিন্তু ব্যাপক পরিবর্তন এই সেন্সে এখন সহজে কিন্তু আমরা কোনো দাঁত সহজে ফেলতে চাই না। যেমন আপনি বললেন না যে সুন্দর হাসির জন্য দাঁত বিশেষ দরকার, শুধু ফেসটাকে সুন্দর সাজালেই হবে না, দাঁতটা হাসলে যেন মুক্তর মতো সত্যি দেখা যায়, সুন্দরভাবে হয়। সেই জন্য এখন যেটা বলা হচ্ছে যে কোনো দাঁতই খুব খারাপ অবস্থা না হলে সহজে ফেলতে চাই না। এবং সেইটা ফেলতে গেলে ফেলার পরেও যে দাঁতকে যে আমরা আবার প্রতিস্থাপন করি বিভিন্ন রকম ইমপ্লান্ট থেকে শুরু করে, ডেন্টাল ইমপ্লান্ট থেকে শুরু করে ক্রাউন ব্রিজ ওয়ার্ক এত সুন্দর হয়েছে এবং অ্যাস্থেটিক কাজগুলো এমন ভালো হয়েছে যে চিন্তা করা যায় না, একটা দিক। অন্যদিকে দাঁত বলতে গেলে মুখের ভেতরে মুখগহ্বরের মধ্যে অনেক কিছু আছে, আমাদের জিহ্বা আছে, তালু আছে, গাল আছে, এখানে বিভিন্ন রকম প্রদাহ হয়, ইনফেকশন হয়, প্রি ক্যান্সার লিশন হয়, ঘা হয়ে ক্যান্সার হতে পারে, এরকম বিভিন্ন সমস্যা থাকে। অতএব সেগুলো চিন্তা করলে আমাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক দূর এগিয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো ওয়ার্ল্ড ক্লাস অবস্থায় চলে গেছে। অতএব আমি এই বলে হ্যাপি আজকেই না যে আমাদের অনেক অগ্রসর হয়ে গেছে, কিন্তু আমাদের আরও অনেক কিছু শিখতে হবে, করতে হবে। সেই জন্য আমাদের প্রয়াস হচ্ছে আছে, যেমন আজকে অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ লোকজনকে বোঝাবো, হয়তো ইয়াঙ্গার ছেলেপেলেরা দেখে ডাক্তাররা তারও কিছু অনুপ্রাণিত হবে এবং আরও কিছু কাজ শেখার চেষ্টা করবে। তো আপনাকে এইটুকু বলে আপাতত শুরু করলাম। নিশ্চয়ই। পরে আপনার কোশ্চেন শুনলে আবার কথা। স্যার, সারা দেশে অসংখ্য ব্যক্তি ওরাল ক্যান্সারে আক্রান্ত এবং অসংখ্য ব্যক্তি, আমরা জানি ধূমপান, তামাকজাত দ্রব্য গ্রহণ ওরাল ক্যান্সারের অন্যতম কারণ এবং বারবারই আমরা বিভিন্ন মাধ্যমে সেটি জেনে শুনে আসছি। তো ওরাল ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে এবং কেন এত ব্যক্তি ওরাল ক্যান্সারে ভুগছে? হ্যাঁ, আপনি খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। আপনি জানবেন যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এদের বলে থাকে, নেপালও আছে, এখানে দেখা যাচ্ছে ওরাল ক্যান্সারের প্রকোপটা খুব বেশি। ওরাল ক্যান্সার বলতে আমি বোঝাই কি, ঠোঁট থেকে শুরু করে জিহ্বা, গাল, তালু অথবা বাইরের দিকে স্কিন পর্যন্ত ইনভলভ হয়, এটাকে আমরা সাধারণত ওরাল ক্যান্সার বলে থাকি, যেটা মুখের ভেতরে ক্যান্সার। দাঁতে কোনো ক্যান্সার, অনেকে বলে দাঁতের ক্যান্সার নাকি, দাঁতের ঠিক ক্যান্সার না। দাঁতের চারিপাশে যে সমস্ত স্ট্রাকচার থাকে, সফট টিস্যু থাকে, হার্ড টিস্যু থাকে, সেগুলোর মধ্যে সফট টিস্যু হলে আমরা ক্যান্সার বলি, হার্ড টিস্যু বলি সার্কোমা বলে থাকি। এর প্রকার এই জন্য বেশি দেখা যাচ্ছে, বিভিন্নভাবে গবেষণা করে দেখা গেছে, যে লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন জার্নালে, বইতে। একটা তো স্মোকিং আছেই, স্মোকিংয়ের সঙ্গে সরাসরি জড়িত মনে হয় লাং কার্সিনোমা অথবা থ্রট কার্সিনোমা, কিন্তু মুখের ক্যান্সারের জন্য বেশি হচ্ছে স্মোকলেস টোব্যাকো। আচ্ছা আচ্ছা। যেমন আমরা পানের সঙ্গে জর্দা খাই, কেউ আবার খৈনি খাচ্ছি, কেউ আবার সাদা পাতা নিচ্ছি, চুনও কিন্তু ক্ষতিকর, সুপারিটাও ক্ষতিকর।
অন্যদিকে আরও যেটা বলা উচিত, যেটা অনেকেই বলবেন যে মুখের স্বাস্থ্য যদি দাঁতের পরিচর্যা ঠিকমতো না হয়, দাঁত ভেঙে যায়, শার্প দাঁত লেগে লেগে গালের মধ্যে জিহ্বায় ঘা হতে হতে ক্যান্সার হতে পারে। এবং রিসেন্ট আরেকটা সবচেয়ে ভয়ানক কথা আসছে, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি, যেটা মেয়েদের সার্ভিক্সের কার্সিনোমের জন্য একটা বড় কারণ। আচ্ছা, মুখের, জিহ্বার এবং থ্রোটের জন্য এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আমাদের দেশেও রিসার্চ শুরু হয়েছে এবং ডেফিনেটলি যে সমস্ত মুখের ওরাল ক্যান্সারের মধ্যে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংযোজন দেখা যাচ্ছে, তাদের কিন্তু নেচার অফ টিউমার বা ক্যান্সার খুবই অ্যাগ্রেসিভ থাকে। অতএব যদি আমি বলি যে কারণগুলো কী কী, যদি বলি আপনার কথা আমি আগে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে বলবো আমরা যে আপনার স্মোকলেস টোব্যাকো, দ্যাট ইজ চিউইং টোব্যাকো, সেটা জর্দা হতে পারে, খৈনি হতে পারে, গুল হতে পারে, অথবা অন্য ফর্মে। স্মোকিং তো অবশ্যই থাকবে। অন্যদিকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কথা বললাম। এছাড়া বলা হয় যদি কোনো কারোর শরীরের ভেতরে নিউট্রিশনাল অভাব থাকে, ভিটামিন এ, বি, সি, এগুলো অভাব থাকলেও কিন্তু টিস্যুগুলো তখন প্রন টু ডেভেলপ কার্সিনোমা। মানে এটা স্বল্পতা হলেই যে ক্যান্সার হবে তা না। একজন মুখে মনে করেন একটা গরিমা যে খেতে পারছে না, তার এনিমিয়া হয়েছে, সে ফর এক্সাম্পল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া, অথবা ওই ধরনের কোনো ডেফিসিয়েন্সি আছে, সেই রোগীর যদি পান বেশি খায়, সেই রোগীর তাড়াতাড়ি করে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য উত্তর অনেকে বলে যে ও তো পান খাচ্ছে, ওর তো হচ্ছে না, আমারটা হচ্ছে। বিকজ সাম পিপল দে হ্যাভ প্রোন টু ডেভেলপ ক্যান্সার। এবং অন্য বিভিন্ন থিওরি আছে, মানে ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকতে পারে, জেনেটিক বলা হয়, কিন্তু অত বেশি এখনও এটাকে আমরা প্রুভন করতে পারিনি। বাট বেসিক্যালি এগুলো, আর দাঁতের ফ্যাক্টর তো বললাম, অর্থাৎ এগুলো নিয়ে। আর একটা হচ্ছে যেটা, এই যে আমরা পান, সুপারি, জর্দা খাচ্ছি, প্রায় আমরা খুঁজে দেখলে দেখা যাবে মুখের ভিতরে সাদা ঘা, গালের মধ্যে, জিহ্বার মধ্যে, মাড়িতে লালটে ঘা অথবা মিক্সড আপ। এই ঘাকে আমরা সাধারণত বলে থাকি প্রি ক্যান্সার সলিউশন, যেমন লিউকোপ্লেকিয়া, ইরিথ্রোপ্লাইকিয়া, সাবমিউকাস ওরাল ফাইব্রোসিস, এরকম বিভিন্ন নাম আছে। তো এইটা যদি আমরা আনট্রিটেড থাকে, আনকেয়ার থাকে, এটা থেকে আস্তে আস্তে ট্রান্সফর্ম করাটা ইন্টু ম্যালিগনেন্সি। তো এই জন্য আমাদের বাইরে দিয়ে একটু নিচেই যদি যে দেখবো একটা ভেন্ডার, যার মধ্যে পান, সুপারি, সিগারেট, আমরাই হয়তো ইয়াং বয়সে একটা সিগারেট দে, পান দে। বা এখনও গ্রামে গঞ্জে ছেলেমেয়েরা যখন ফ্রাস্ট্রেশনে থাকে, চাকরির অভাব, টাকা পয়সার অভাব, তারা কী করে? রাগে আসক্ত হয় কেন? মানুষ তো ফ্রাস্ট্রেশন থেকে এগুলো হচ্ছে, তাই না? তো অতএব পান, সুপারি, এরকম পানের সুপারির মধ্যে জর্দা, এটাও কিন্তু একটা ওয়ান টাইপ অ্যাডিকশন হচ্ছে। অতএব তারা কিন্তু অল্প পয়সা, সহজে অ্যাডিকশন হয়, তাদের নিজস্ব চিন্তা, সমস্যাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করে। অথবা আরেকটা জিনিস আছে, গ্রামে গঞ্জে দেখবেন এখনও যদি মানুষের সামর্থ্য কম, একটা গেস্ট আসলে কী দেয়? পানটা দেয় বা জর্দাটা দিয়ে দেয়, তুমি বাবা এটা দিয়ে শুরু করো। অর্থাৎ এই যে আমাদের যে ট্র্যাডিশনাল ওয়েটা রয়ে গেছে, এতে করে কিন্তু গ্রামে গঞ্জে আমাদের প্রকোপ খুব বেশি। এবং আমি বলে দেব, অন্ততপক্ষে 25% অফ অল বডি কার্সিনোমা মুখের ক্যান্সার হয়ে থাকে। অতএব one of the second highest for the male carcinoma in Bangladesh and also India. অতএব সেই জন্য ট্রিমেন্ডাস সিচুয়েশন, খুবই গ্রেভ সিচুয়েশন। এ নিয়ে আমরা অনেক বিব্রত, এবং আমি বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির সভাপতি। আমরা এই কারণে কি করছি, গ্রামে গঞ্জে, যেমন কদিন আগেই আমি রংপুরতে ঘুরে এলাম। রংপুরে আমরা যেটা করেছি, 2 দিনের প্রোগ্রাম ছিল। একদিন আমরা কি করেছি, গ্রামের লোকজনকে নিয়ে এসে তাদের স্ক্রিনিং করেছি, মুখে ঘা আছে কিনা, সন্দেহজনক হলে তাদেরকে বায়োপসি করে, তাদেরকে যারা প্রুভেন হয়েছে, পজিটিভ হয়েছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাদেরকে ঢাকায় নিয়ে হেল্প করার চেষ্টা করছি। এইভাবে আমাদের নেটওয়ার্কটা গ্রামে গঞ্জে সব ছড়িয়ে গেছে। আমরা চেষ্টা করছি প্রিভেনশন না করতে পারলে আর্লি ডিটেকশন করার জন্য চেষ্টা করছি। তো আর্লি ডিটেকশন করার জন্য তো কিছু উপসর্গ প্রকাশ পাওয়া জরুরি। যেমন আমাদের দেশের অধিকাংশ ব্যক্তি তো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, তারা সাময়িকভাবে কি করে বুঝবেন যে তাদের মুখে কোনো ক্যান্সার হচ্ছে কিনা? খুব ভালো কোশ্চেন করছেন। সহজে আমরা সেদিন আমরা ওখানে যে বলেছি যে পান যারা খান, বিশেষ জর্দা যারা খান, তারা কিন্তু মাঝে মধ্যে কুলি টুলি করে আয়নার সামনে দেখবেন
যে আপনার গালের মধ্যে জিহ্বার মধ্যে সাদা ঘা, এটা প্রথম থেকে ব্যথা নাও থাকতে পারে, জ্বালাপোড়া নাও থাকতে পারে, অথবা হলদে ঘা অথবা লালটে ঘা যদি থাকে, এবং সাধারণ চিকিৎসায় যেমন অ্যান্টিবায়োটিক ভিটামিন খাওয়ার পরে যাচ্ছে না, 3 সপ্তাহ 4 সপ্তাহ যাচ্ছে না, এটাকে নিয়ে বসে থাকা যাবে না, এটাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। সেই জন্য একটা ঘা সাদা, হলদে অথবা লালচে ঘা অথবা মিক্সন থাকে, যে ঘাটা ক্রমান্বয়ে বাড়ছে এবং সাধারণ চিকিৎসা ভালো হচ্ছে না, এরকম ঘা দেখলে নিজেকে সন্দেহ করতে হবে। যেমন আমরা জানি বেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস আমরা মাদেরকে শেখাচ্ছি, তাই না? অর্থাৎ সার্ভিস ক্যান্সার আমাদের মাদের শেখাচ্ছি। ঠিক সেইভাবে আমরা যদি বলি মুখের ক্যান্সারের জন্য যদি প্রতিদিন অথবা মাঝে মধ্যে কুলি করে নিয়ে ভালো লাইটের সামনে আয়না নিয়ে যদি দাঁড়ায় দেখি আমার গালের মধ্যে কোনো ঘা আছে কি না, এবং সেই ঘা যদি 3-4 সপ্তাহ বেশি থাকে, তখন আমাদের সন্দেহ করে এক ডেন্টিস্ট অথবা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন অথবা ইএনটি অথবা অন্য কারো কাছে যে দেখাতে হবে। তখন তারা কী করবে, সহজে এই ঘাটা দেখে ক্লিনিক্যালি অ্যাসেস করবে, প্রয়োজন হলে বায়োপসি করবে। মুখে যদি ঘা হয় এবং সেটি 2 বা 3 সপ্তাহের বেশি, সেটিকে একটু সন্দেহজনকভাবে অবশ্যই সচেতনতার সাথে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি এবং শনাক্তকরণ করা প্রয়োজন। যারা ওরাল ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে, তারা কি করে বুঝবেন, কোন ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবেন? তো বাংলাদেশের প্রেক্ষাপটে কারা এগিয়ে রয়েছেন, নারী নাকি পুরুষ? আমাদের স্টাডিতে দেখা যায় যে প্রায় সমান সমান। কোনো কোনো দেশে যেমন ইন্ডিয়াতে কিছু কিছু জায়গা, বিহারে যেমন মেয়েরা বেশি। কেন বেশি? বিহারে অনেক মেয়েরা কারখানা কলকারখানায় কাজ করে, তাদের অভ্যাস হচ্ছে গুল বা যদি খৈনি তারা একটা সাইড দিয়ে নেশার মতো একটা ঝিমিয়ে ঝিমিয়ে কাজও করে এবং ভুলে যায় সমস্যাগুলোকে। আমাদের দেশে এখন পর্যন্ত মোটামুটি 55-55 এরকমই সম্পর্ক। তো এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, আগে যেমন বইতে বলা হতো বয়স্কদের ক্যান্সার বেশি হয়, এখন দেখা যাচ্ছে আমাদের ইয়াঙ্গার জেনারেশন বেশি হচ্ছে। কারণ হচ্ছে কি, আমাদের ইয়াঙ্গার ছেলেরা, এই যে বললাম একটু আগে, সামাজিক অবক্ষয় হওয়ার জন্য ড্রাগ অ্যাবিউজ থেকে শুরু করে এই পান সুপারি জ্বর দেখগুলোর মধ্যে ঝুঁকে পড়ছে। সেই জন্য আমাদের স্টাডিতে, আমার নিজস্ব স্টাডি আছে, কয়েকটা পাবলিকেশন হয়েছে, সেখানে দেখা যায় 20-25 বছর ছেলে মেয়েরাও ইনভলভ হয়ে যাচ্ছে এবং তাদের ক্যান্সার জিহ্বাতে বেশি হয় এবং ভয়ঙ্কর পরিণতি দেখতে পাইছে। এদের সঙ্গে কেউ কেউ আবার ড্রাগের সঙ্গে অ্যাবিউজ থাকে, তাদের পরিণতি সার্জারি ভালো করে করলেও খুব ভালো ফলাফল পাওয়া যায় না। অতএব এইটুকু বলা যায় পরিসংখ্যানে যে মেল অ্যান্ড ফিমেল রেশিও ইজ মোর অর লেস সিমিলার। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি এখন পর্যন্ত সমান রয়েছে। প্রায় সমান। তো স্যার, একজন ব্যক্তি যখন এই ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যাবেন, শনাক্তকরণ করেন কি করে? আপনি ইতিমধ্যে বলে ফেলেছেন বায়োপসি একটি অন্যতম কনফার্মেশন, এছাড়া আর কি ধরনের পরীক্ষা? যেমন আমি সেদিন বললাম, প্রথমে বলেছি যে একটা ক্রমান্বয়ে একটা ঘা বা গ্রোথ যেটা বড় হচ্ছে স্লোলি বা র্যাপিডলি, এবং সেটা সাধারণ চিকিৎসা ভালো হচ্ছে না, আপনি সন্দেহ করলেন। এবং এখানে আরও পরীক্ষা করতে হয়, যেমন মুখের জিহ্বা বা গালের কোনো ক্যান্সার হলে একই সঙ্গে লিম্ফ চ্যানেল দিয়ে লিম্ফ নোডগুলোতে যায়। বিভিন্ন লেভেল আছে, 7 লেভেল, আপ টু 7, লেভেল 1, 2, 3 এভাবে আছে, এগুলো ছড়িয়ে যায়। অতএব আমরা শুধুমাত্র লোকালি দেখলে হবে না, একই সঙ্গে আমাদের পালপেট করে আঙ্গুল দিয়ে দেখতে হবে এখানে কোনো কিছু গেছে কিনা। প্রায় দেখা যায় যে উপরের চেইনগুলো যেগুলো থাকে সেগুলোতেও ইনভলভ থাকে। সেটা কী হয়, লিম্ফ নোডগুলো বড় হয়ে যায়, শক্ত হয়ে যায়, সাধারণত ব্যথা থাকে না। এরকম হলে তো আমাদের চিন্তা করতেই হবে। আর ক্যান্সারে একটা গ্রোথের চেহারা দেখলে আমরা সার্জন যারা মোটামুটি বুঝতে পারি। আচ্ছা আচ্ছা। অতএব সেই ক্ষেত্রে সন্দেহ করার জন্য, তারপর আলটিমেটলি কনফার্ম করার জন্য আমাদের কী করতে হবে, বায়োপসি। আমরা বিভিন্ন রকম বায়োপসি আছে, ইনস্টিটিউশনাল বায়োপসি, এক্সটেনশনাল বায়োপসি, অনেক কিছু আছে। কিন্তু যেহেতু মুখের মধ্যে সহজে অল্প টিস্যু নিয়ে যাওয়া যায়, লোকাল অ্যানেস্থেসিয়া করেই আমরা সহজেই ইনস্টিটিউশনাল বায়োপসি করে রোগ নির্ণয় করতে পারবো। এবং এতে করে প্যাথোলজিস্টরা বলতে পারবে এটার কী ধরনের কোন স্টেজ আছে এবং তার অ্যাগ্রেসিভিটি কেমন এবং ইনভেসিভনেস কেমন। অথবা এই একটা সঙ্গে যে লিম্ফ নোডগুলো এখানে গেছে কিনা দেখার জন্য এমআরআই অথবা সিটি স্ক্যান স্পেশালি উইথ কন্ট্রাস্ট যদি করি, তাহলে আমরা বুঝতে পারবো এগুলোর মধ্যে ছড়িয়ে গেছে কিনা। সেই জন্য যখন একটা মুখের ক্যান্সার নিয়ে আসবে, সেই রোগীকে
কনফার্ম হওয়ার পরে তার আনুষঙ্গিক এরিয়াতে কোথায় কোথায় গেছে, কী ইনভলভ হয়েছে, কোন মাসল কোন বোন গেছে, সেটা নিয়ে তারপরে প্ল্যানিং করতে হবে। এবং সেখানে আমাদের টিম কনসেপ্ট থাকে, যেমন টিউমার বোর্ড বা টিম কনসেপ্ট। তার মানে হচ্ছে কি যে আমি রুগীকে রোগ নির্ণয় করলাম, এখন রুগীকে চিকিৎসা করার জন্য প্রত্যেক রুগীটা কিন্তু আলাদা আলাদা ভাব থাকবে, সব এক স্ট্যান্ডার্ড চিকিৎসা হবে না। সেই জন্য তাকে আমরা টিমের যদি সেখানে যদি প্যাথোলজিস্ট, অঙ্কোলজিস্ট, সার্জন, ম্যাক্সিলোফেশিয়াল, ইএনটি অ্যান্ড আদার্স এর থাকে, তাহলে সেটা রোগীর সম্পর্কে যদি আমরা সেই সিটি স্ক্যান অথবা এমআরআই নিলাম, ক্লিনিক্যাল পিকচার নিলাম, হিস্টোপ্যাথোলজি নিলাম, সব নিয়ে যে আলাপ করে বয়স দেখলাম, রোগীর জেনারেল কন্ডিশন দেখলাম, সব মিলিয়ে একটা সিদ্ধান্ত হবে এই রোগীর সার্জারি করলে ভালো নাকি অন্য থেরাপি, রেডিওথেরাপি, কিমোথেরাপি দিলে ভালো। আচ্ছা আচ্ছা। অতএব এইভাবে একটা প্ল্যান করে তারপরে রোগীটার সঙ্গে আমরা কথা বলবো এবং রোগীর একটা ব্যবস্থা করতে পারবো। নিশ্চয়ই। সেক্ষেত্রে ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে ওরাল ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিতে আমরা কতটুকু এগিয়ে আছি? জি, ধন্যবাদ। আমি বলবো যে গত 15-20 বছর থেকে ওরাল ক্যান্সার চিকিৎসা সম্পূর্ণভাবে আমাদের দেশে খুব ভালো করে করা সম্ভব। উদাহরণস্বরূপ যদি বলি, জিহ্বার ক্যান্সার হলে আমরা কি করে থাকি, জিহ্বাটা প্রায় অর্ধেকটা, যেটা হেমিগ্লসেক্টমি বা পার্সিয়াল গ্লসেক্টমি করতে হয়, এবং একই সঙ্গে জিহ্বাকে তৈরি করে দিতে হয়, রিকনস্ট্রাকশন। সেই জন্য আশেপাশে টিস্যুর থেকে, এখান থেকে অথবা অন্য জায়গায় টিস্যু নিয়ে এসে আমরা গ্রাফট করে দিতে পারি, মানে জিহ্বার মোটামুটি শেপ করে দিতে পারি, যাতে করে সে কথা বলতে পারে, খেতে পারে আগের মতো। আর একই সঙ্গে নেকের যে লিম্ফ নোডে চলে থাকলে সেটাকে আমরা বের করতে, সেটাকে বলে নেক ডাইসেকশন। এটা দুইটা করে তারপরে আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ মোটামুটি অবজারভেশন রেখার পরে সব ঠিক থাকলে আমরা পাঠাবো অঙ্কোলজিস্টের কাছে। অঙ্কোলজিস্টরা ওনারা দেখে সিদ্ধান্ত নেবে কতটুকু রেডিওথেরাপি দেবে নাকি কনকারেন্ট কেমোথেরাপি দিতে হবে। আচ্ছা আচ্ছা। এখানে একটা কথা বলার আছে যে সম্ভব হলে যদি ছোট অবস্থায় থাকে, প্রাইমারি থাকে, সার্জারি করে ভালোভাবে করতে পারলে সবচেয়ে ভালো হবে। আর যদি অ্যাডভান্স থাকে, আমরা সার্জারি করি মাঝে মধ্যে, কিন্তু সার্জারি অ্যাডভান্স স্টেজে ভালো করে সার্জারি করেও খুব ভালো ফলাফল পাওয়া যাবে না। স্পেশালি যদি নেক নোট খুব পজিটিভ হয়, ফিক্সড হয়ে থাকে, ফলাফল সাধারণত কম হয়। আমি যেমন বলতে পারি আমার নিজের ইয়ের থেকে, যদি স্টেজ 1, 2, 3 পর্যন্ত আমরা যদি ভালো করে সার্জারি করতে পারি, সার্জারি করার সময় ফ্রোজেন সেকশন বায়োপসি করে নিই, যাতে করে দেখতে পাই যে চারিদিকে টিউমার থাকলো কিনা। নেক ডাইসেকশন করার পরে যদি একটা রুগীকে আমরা অ্যাডভান্স স্টেজ 3-তে রেডিওথেরাপি, কিমোথেরাপি দিয়ে নিয়ে যাচ্ছি, একটা রুগী অনায়াসে 4-5 বছর বা 10-15 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব। আমার এক স্টাডিতে একটা আছে, যেমন রিসেন্ট স্টাডি 103টা রুগী, যেটা করোনার সময় আমি করেছিলাম সার্জারি, তাদের দেখা যায় 3 বছরের সার্ভাইভাল প্রায় 60 সামথিং রয়েছে। অতএব যদি আমি সময় মতো রুগীকে নিয়ে আসতে পারি, আর্লি ডিটেকশন যেটা বলেছিলাম করে যদি প্রপার সার্জারি ফলোড বাই রেডিওথেরাপি, কিমোথেরাপি করি, তাহলে কিন্তু অনেকদিন বাঁচিয়ে থাকা সম্ভব। কিন্তু আমাদের দেশে তো অধিকাংশ ব্যক্তিরা আর্লি স্টেজে আসতে চায়। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যদি দেখা যায় যে খুব অ্যাডভান্স, মানে স্টেজ 4B, সেখানে টেক্সট বুকে বলা হচ্ছে যে বেশি সার্জারি করার কোনো প্রয়োজন নেই। এখানে ক্ষেত্রে প্যালিয়েটিভ চিকিৎসা, প্যালিয়েটিভ মেইনলি আমাদের কেমো রেডিয়েশন দিয়ে করতে হবে। অতএব সেই ক্ষেত্রে ফলাফল কিন্তু আমাদের খুব বেশি ভালো হবে না। বিদেশে যান, যেখানে যান না কেন, কোনো লাভ নেই। একই কথা বলবে যে থেরাপি দিয়ে কোনো রকমের ঠেকা দিয়ে, মানে প্যালিয়েশন করা। অতএব আমাদের সেই জন্য তো আমরা চেষ্টা করি, যেমন আমি বললাম বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি বা আরও যেগুলো সোসাইটি, তারা কী করছি, আর্লি স্টেজে ডিটেকশন করার জন্য আমরা গ্রামে যাচ্ছি। এবং আমরা যেমন আজকে আপনাদের মাধ্যমে বলবো, যাদের মুখে ঘা আছে তার তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যান, বায়োপসি করেন, কনফার্ম করেন, আর্লি অবস্থায় চিকিৎসা করে নেন, তাহলে আপনাদের চিকিৎসার ফলাফল অনেক ভালো হবে। নিশ্চয়ই। তো স্যার, ওরাল ক্যান্সারের ঝুঁকি কমাতে আমাদের বাংলাদেশে বয়স ভেদে তরুণ, মাঝবয়সী কিংবা জ্যেষ্ঠ নাগরিকদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? আমি একটা কথা বলবো যে, প্রথমত বলবো যে মুখের হেলথ ঠিক করার জন্য যে কোনো তরুণ বলেন, বয়স্ক বলেন বা আর্লি বলেন, আমরা যেমন বাচ্চাদের কথা একটু বলি, নিশ্চয়ই দুধ দাঁত বলে মায়েরা বা বাবারা মনে করে তো পড়েই যাবে, কিন্তু দুধ দাঁতটা কিন্তু এই বয়সের বাচ্চার জন্য ইম্পর্টেন্ট, 10 বা 11 বছর পর্যন্ত। অতএব এটাকেও প্রপারলি কেয়ার নিতে হবে। যেমন আমি শুরু করি যে খেলনার মধ্যে একটা টুথব্রাশ ঢুকাই দেন 1.5 বছর বয়স,
মায়ের সঙ্গে সঙ্গে সেও ব্রাশ করা শুরু করবে। অথবা এই যে হ্যাবিটটা তৈরি হলো, জোর করতে হবে না। এইভাবে আমি যেটা বলছি, সেই জন্য একটা মুখের বেসিক ওরাল হাইজিন মেনটেন করার জন্য যেটা করতে হবে, দুবার অন্তপক্ষে খাওয়ার পর, নাস্তা খাওয়ার পরে এবং শোবার আগে রাত্রিবেলা এই দুবার ব্রাশ করে নিলে মোটামুটি যদি খাবার বের হয়ে যায়, তাহলে কিন্তু মেইন দাঁতের সমস্যা, দন্তক্ষয়, ক্যাভিটি বা কেরিস বলে, অথবা গ্রামের যে প্রবলেম জিঞ্জিভাইটিস বা আগে যেটা পায়োরিয়া বলতেন, এই দুটার থেকে অনেকাংশে দূরে থাকা সম্ভব। অতএব সেই জন্য আমি প্রথমে যে ক্যান্সারের কথা বললাম, ক্যান্সারের যদি ওরাল হেলথ যদি হেলদি থাকে, তাহলে তো সহজে ঘা তার মুখে হবে না। তো আর 2 নম্বর হচ্ছে, সে যদি আবার অ্যাডিকশনের দিকে যায়, তামাক অথবা অন্যদিকে অ্যালকোহলও কিন্তু কুড বি ওয়ান অফ দ্য কজ, তাহলে তাকে আমরা বলবো। এবার সেই জন্য তো আমাদের কাছে দায়িত্ব রয়ে গেছে, সরকারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, যে আমাদের ইয়াং ছেলেদের লেখাপড়া ভালো করে ব্যবস্থা করা, খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া, মানসিক বিকাশ করার জন্য সাহায্য করা এবং তাদেরকে সাপোর্ট দেওয়া। যে তারা মনে করেন এখন তো অনেক দেখা যাচ্ছে পাস করছে, গ্র্যাজুয়েট হয়ে গেছে, বসে আছে, কোনো কাজ করতে পারছে না, তারা তো ফ্রাস্ট্রেশন থাকবেই। তার বাবা মা তাতে কতদিন চালাবে, আলটিমেট তার ডিরেল হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেশা করতে শুরু করে। অতএব সেটা আমাদের সমাজভাবে, সামাজিকভাবে, ডাক্তার সমাজ বলেন, সাধারণ সমাজ বলেন, আমাদের পাশে পাশে সন্তান দেখতে হবে যারা এদের নষ্ট না হয়ে যায়। কারণ আমাদের ধর্মেও তাই বলে, তাই না, প্রতিবেশীর হক বেশি আগে। অর্থাৎ সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের চেষ্টা করলে আমাদের পান সুপারির কথা সরকারকে বলতে হবে যে তামাক পাতা তৈরি করতে সাহায্য করেন না, ট্যাক্স বেশি নিয়ে তামাক পাতার আমি কী বলে করতে দিব, এটা না করে ডিসকারেজ করা উচিত। অনেক দেশে এখন করা হচ্ছে। এবং সবচেয়ে আনফর্চুনেটলি আমি জানি, এবার যে রংপুরে গেলাম, রংপুরের বিভিন্ন গ্রামের গরিব মানুষদের, কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করা হয়, এতে লাভ বেশি। বড় বড় টোবাকো কোম্পানি যারা যে কী করে, ওরা আগের থেকে ওই জমি দখল করে, মানে দখলের মতোই টাকা বেশি দিয়ে তুমি এই কয়েক বিঘা আমার জন্য করে দিবা, ওরা দেখে আমার লাভ বেশি। অথবা এইখানে গভর্নমেন্টের এগিয়ে আসতে হবে। নিশ্চয়ই তাদেরকে বল তামাক পাতা না, তুমি বল ধান করো, অথবা ওটা অন্যের করো, আমি একটু পয়সা তোমাকে বেশি দেবো। অথবা এই জন্য অ্যাজ এ হোল সিস্টেম, দেশের ইকোনমি বলেন, সব কিছু ঠিক না করলে এই সমস্যা সহজে যাবে না। এটিও আমাদের প্রত্যাশা। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরকে, বিশেষ করে আমি বলবো টিম ফার্মাসিউটিক্যাল যারা এটা স্পন্সর করেছে, আর চ্যানেল 24 তো আছেই। আপনাকে ধন্যবাদ এই সুযোগ করে দিলেন কিছু বলার জন্য। আমার লাস্ট কথা একটা হচ্ছে যে মুখের হেলথ মানে দাঁত সুন্দর, মুখ থেকে গন্ধ থাকবে না, যে কোনো জায়গায় হাসতে পারবেন, খেলতে পারবেন, কথা বলতে পারবেন, এবং সুস্থ দাঁত এবং মুখের ওরাল হেলথ, যেখান থেকে ক্যান্সার থেকে দূরে থাকা সম্ভব। সেই জন্য পান সুপারি বন্ধ করেন, স্মোকিং বন্ধ করেন, সিগারেট খাওয়া বন্ধ করেন, অথবা তামাক পাতা থেকে দূরে থাকেন। সবাইকে এইটুকু আহ্বান করে আবারও কোনো এখন সুযোগ হলে কথা বলার জন্য আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।